নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গত এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন, যারা যারা সঠিক উত্তর দিয়েছিলেন, তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প পোস্ট মাস্টারের বিপদ। আজ গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছে আমি সুদর্শন। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে পোস্ট মাস্টারের বিপদ। পলাশডিহি পোস্ট অফিসে দীর্ঘদিন পর নতুন পোস্টমাস্টার এসেছে। আসলে ছোট গ্রামীণ ডাকঘর, উপযুক্ত লোকের অভাবে বহুদিন বন্ধ পড়েছিল। এতদিন পর নতুন মাস্টার এসেছেন বন্ধ হয়ে যাওয়া ডাকঘরটিকে নতুন করে খোলার জন্য। তিনি ডাকঘরটিকে বাইরে থেকে দেখে বুঝতে পারলেন যে ধুলোবালি পরিষ্কার করার জন্য একজন লোকের দরকার। তাছাড়া ভিতরটা নতুন করে ঢেলে সাজাতে হবে। এতদিনে নিশ্চয়ই ভেতরের দেওয়ালগুলোর পলেস্তারা খসে মেঝেতে চলটা উঠে গেছে। বেচু নামে একটি ছেলেকে খবর দেওয়া হয়েছিল রঞ্জনবাবুর ঘরের কাজকর্মের জন্য। কিছুক্ষণের মধ্যেই সে চলে এলো, তবে তার চোখ মুখ থমথম করছিল। সে ডাকঘরের বাইরে থাকা রংচটা ডাকবাক্সটিকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। ছিটকিনি ভাঙা ডাকবাক্সটার দুর্দশা দেখে রঞ্জনবাবু মনে মনে ভাবলেন, ডাকবাক্সটা অবিলম্বে মেরামত করানোর দরকার, নইলে ডাকঘর চালু হলে ভাঙা ডাকবাক্সের ফাঁক গলে চিঠিপত্র বাইরে পড়ে যাবে। একটা মিস্ত্রির ব্যবস্থা করতে হবে। কিন্তু মিস্ত্রির কথা পারতে বেচু ভয়ার্থ কণ্ঠে বলল, ওরে বাবা, ওই ডাক বাক্সে কোনো লোক হাত দিতে চাইবি না গো মাস্টার বাবু। ওটা ভূতের বাক্স, ভূতের সিডি আসে। এই বাক্সে ভূতের সিডি পাঠায়, সে ডাকঘরে থাকে। সেজন্যই তো আগের মাস্টার বাবু এখান থেকে তাড়াতাড়ি বদলির ব্যবস্থা করে চলে গেলেন। তারপর থেকে আর কোনো ডাকবাবুকেও আসতে দেখা যায় না। এ ডাকঘর বন্ধ হয়ে গেল। রঞ্জনবাবু ধমকে সুরে বললেন, আরে ধুর, যত আজগুবি ধারণা তোদের। যাকে এখন আমার সাথে কোয়ার্টারে চল, একটু রান্না বান্না করে দিবি, পরে আমি নিজেই মিস্ত্রি ডেকে নেব। যত সব। বেচু ধমক খেয়ে মাথা চুলকে রঞ্জনবাবুর মালপত্র নিয়ে ডাকঘরের পাশের কোয়ার্টারের দিকে পা বাড়ালো। ইতিমধ্যে লোকজনের আনাগোনাও শুরু হয়ে গেছিল নতুন পোস্টমাস্টারকে দেখে। রঞ্জনবাবু তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিজের কোয়ার্টারে চলে গেলেন। কোয়ার্টার বলতে পুরনো আমলের 2 কামরার একটা বড় চালা বাড়ি, বেশ প্রশস্ত জায়গা। একটা ঘর বেশ বড় আকারে, আর একটা মাঝারি মাপে। কোয়ার্টারে প্রবেশ করে দেখলেন আগের পোস্টমাস্টারের ঘরে অন্য একজন বাসিন্দা রয়েছে। তিনি বেশ অবাক হয়ে গেলেন। যতদূর শুনেছিলেন ওই কোয়ার্টারটি সম্পূর্ণ খালি পড়ে আছে বহুদিন, তাহলে ওই ঘরে কে থাকে? এমন সময় ঘর থেকে একটা ভারী চেহারার মোটা সোটা লোক বেরিয়ে এসে খাতির করে বলল, আরে আসুন আসুন মাস্টার মশাই, এটা যদিও আপনারই ঘর, তবু অনেকদিন ডাকঘর বন্ধ ছিল। তা আমিও বিয়ে থা করিনি, অত বড় ঘর নিয়ে কি করব, তাই এ ঘরেই রয়ে গেছি। আসলে পুরো জমিটাই আমার বাবার পৈতৃক সম্পত্তি। আপনি চাইলে পাশের বড় ঘরটিতে থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। রঞ্জনবাবু একজন সঙ্গী পেয়ে খুশি হলেন। বাড়ির মালিক শ্রীধরবাবু বড় ঘরটা খুলে দিয়ে বললেন, আমি এই ঘরটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছি, বুঝলেন। রঞ্জনবাবু শ্রীধরবাবুকে ধন্যবাদ জানিয়ে জিনিসপত্র নিয়ে চলে গেলেন। বেচু চুপচাপ হেসেলে গিয়ে রান্নাবান্না শুরু করে দিল। সন্ধেবেলায় চা করে দিয়ে রাতের খাবার গরম করে নিজের বাড়ি চলে গেল বেচু। হাতে অনেক সময় ছিল। রঞ্জনবাবু গল্পগুজব পছন্দ করেন। শ্রীধরবাবুর ঘরের দরজা খোলা দেখে সেখানে গিয়ে হাজির হলেন। শ্রীধরবাবু বেশ অমায়িক লোক। আড্ডা জমে উঠল দুজনের মধ্যেই। রঞ্জনবাবু কথায় কথায় চিঠির প্রসঙ্গ তুলে বললেন, কি ব্যাপার বলুন তো মশাই, যার সাথেই কথা হচ্ছে সবাই বলছে এই ডাকঘরের ডাকবাক্সে ভুতুরে চিঠি আসে, তাই নাকি ডাকঘর বন্ধ হয়ে গেছে। তাই ভুতুরে চিঠি মানে কি? আরে মশাই বলবেন না, এক সত্যি ভয়ানক ব্যাপার বটে। কিভাবে যে এখানে বাস করছি তা আমি জানি।
নেহাত বাপ ঠাকুরদার ভিটে বলে কথা, তাই কোনো মতে টিকে আছে। ডাকঘরে এক অতি ভয়ঙ্কর ভুতুড়ে উপদ্রব শুরু হয়েছে মাস্টারমশাই, বেশ কয়েক বছর ধরেই। ভর দুপুরে সন্ধে রাতে তার অত্যাচারে টেকা দায়। রঞ্জনবাবু ভ্রু কুঁচকে বললেন, ভূত টুত আপনি মানেন? তা কিরকম অত্যাচার শুনি একবার। তবে আর বলছে কি, ওই ডাকবাক্সে একজন মৃত মানুষের চিঠি আসে। রাত বিরেতে ডাকবাক্স খোলার শব্দ পায় অনেকেই। একদিন মাঝরাতে ক্যাঁচকোচ আওয়াজে আমারও ঘুম ভেঙে যায়। জানলা দিয়ে চেয়ে দেখি একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ডাকবাক্সের সামনে। ডালা খুলে কয়েকটা চিঠি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে আর খ্যাক খ্যাক শব্দ করে বিশ্রী হাসি হাসছে। তারপর ডালাটা সজোরে বন্ধ করে একটা নতুন চিঠি ফেলে ফের হাসতে হাসতে চলে গেল বন্ধ ডাকঘরের সামনে। তারপর আচমকা ওখানে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি দেখে ভয়ে কাঁপতে লাগলাম। অদৃশ্য হবার আগে প্রতিদিন আমার ঘরের জানলার দিকে একটা হিংস্র জ্বলন্ত চোখে তাকিয়ে থাকে। একা থাকাই দায় হয়ে পড়েছে আজকাল। কখন যে কি হয় বলা যায় না। এই আপনি এলেন বলে রক্ষে পাওয়া গেল। বিপদে পড়লে অন্তত সাহায্যটুকু তো পাওয়া যাবে। আলবাত পাওয়া যাবে, আপনার পাশের ঘরেই তো রয়েছি। সাহসটা আমার বরাবরই একটু বেশি, সুতরাং চিন্তা করার কিছুই নেই, আমি আছি। আপনি নিশ্চিন্ত থাকুন। রাত অনেক হলো, আমি এবার চলি, বুঝলেন? এই বলে রঞ্জনবাবু উঠে পড়লেন। কি মনে হতেই উঠোনে গিয়ে একবার বাইরে উঁকি দিলেন। শীতের নিস্তব্ধ নিঝুম রাত, রাস্তায় একটাও জনপ্রাণী নেই, চারিদিক কুয়াশায় ঢাকা। গ্রাম্য পরিবেশ, তাই শীত আরও জাঁকিয়ে পড়েছে। ভূত প্রেত দৈত্য দানব এসব নিয়ে শ্রীধরবাবুর কোনো মাথা ব্যথা ছিল না। তিনি ওসব মানুষের মনের ভুল আর গপ্প কথা ভেবেই এসেছেন চিরকাল। তবে শ্রীধরবাবুর কথাগুলো তিনি হেসে উড়িয়েও দিতে পারেননি। একটা মধ্যবয়সী বিচক্ষণ লোক এতটা ভুল দেখতে পারে? কল্পনার তো একটা সীমা থাকে। এই প্রথম রঞ্জনবাবুর গাটা একটু ছমছম করে উঠল। তাঁর কোয়াটার সংলগ্ন ডাকঘরটি সদর দরজা দিয়ে বেরিয়ে এক পা গেলেই মুখোমুখি অবস্থিত। পাশাপাশি দুটো ঘর থেকেই ডাকঘরটা দেখা যায়। নানা রকম ভাবতে ভাবতে আধ ভাঙা ডাকবাক্সটার দিকে চোখ পড়ে গেল তার। ক্ষণিকের জন্য মনে হলো মুখ হাঁ করে সেটা যেন তাকে গিলে খেতে আসছে। বাইরে শৈত্যপ্রবাহ চলছিল। তিনি তাড়াতাড়ি ঘরে এসে রাতের আহার সেরে নিলেন। শোবার আগে তাঁর বই পড়া প্রতিদিনের অভ্যেস। এদিকে যথারীতি ইলেকট্রিসিটি চলে গেল। গ্রামেই একটা সমস্যা, তবে শীতকাল বলে খুব একটা অসুবিধে হলো না। লম্ফোর মৃদু আলোয় বই পড়তে একটু অসুবিধাই হলো তাঁর। লম্ফটা অনেককাল আগের পুরনো, ব্যবহার হয়নি বহুদিন। একেবারে তেল চিটে ধরে গেছে, ফলে আলোটা ঠিক জোরালো নয়। না, আগামীকাল একটা নতুন লম্ফ কিনে আনতে হবে বাজার থেকে, রঞ্জনবাবু নিজের মনে মনেই বললেন। কিছুক্ষণ পর তন্দ্রা এসে গেল তার। বইটা বন্ধ করে লম্ফটা কমিয়ে শুতে যাবেন, এমন সময় ঘরের ভিতর খুটখুট করে শব্দ হল। তিনি তেমন একটা আমল দিলেন না। শব্দটা বাক্স প্যাঁটরার দিক থেকে আসছিল, তাই ইঁদুর আরশোলা হবে হয়তো এই ভেবে পাশ ফিরে শুয়ে পড়লেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার শব্দটা শুরু হয়ে গেল। এবার খুব অস্বস্তিতে পড়ে গেলেন রঞ্জনবাবু। যতবার ঘুমানোর চেষ্টা করলেন ততবারই আওয়াজটা আরো জোরে হতে লাগলো। হঠাৎ ঘরের ভিতর একটা ফিসফিসানির শব্দ আর কথাবার্তার আওয়াজ পেয়ে চমকে উঠলেন তিনি। সঙ্গে থাকা টর্চ জ্বালিয়ে বিছানা থেকে নেমে এলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ঘরের ভিতর সারা রাত বিকট শব্দের মধ্যে নিদ্রাহীনতায় কাটাতে হলো তাকে। একটা উৎকট আষ্টে গন্ধ এলো নাকে, কিন্তু কাউকে দেখতে পেলেন না।
শুধু কারোর যেন একটা অস্তিত্ব অনুভব করতে পারলেন। খারাপ কিছু না ঘটলেও প্রথম রাতেই এমন বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়ে বেশ ভয় পেয়ে গেলেন। বেচু আর শ্রীধরবাবুর কোনো কথায় কোনো অমিল খুঁজে পাননি তিনি। ডাকঘর ও তার আশেপাশে ভূতের উপদ্রব আছে এই কথা তিনি আগেও শুনেছিলেন, কিন্তু তখন এসব কথা বিশ্বাস না করলেও আজ তা মানতে বাধ্য হলেন। পলাশডিহিতে আসার আগে হেড অফিসের অনেকেই সাবধান করে দিয়েছিলেন আগের মাস্টারমশাই নাকি ভয়ে অন্যত্র ট্রান্সফার নিয়েছেন। রঞ্জনবাবু ঠিক করলেন সকালে উঠে টিফিন করে একবার শ্রীধর বাবুর কাছে যাবেন। চিঠির ব্যাপারটা আরো খোলাসা করে বলার অনুরোধ করতে হবে ওনাকে। বাকি রাতটা নানান চিন্তাভাবনার মধ্যে দিয়েই কেটে গেল। তিনি ভালো করে ঘুমোতে পারলেন না। অবশ্য ভোরের দিকে একটু তন্দ্রা এসে গিয়েছিল। বেচুর ডাকাডাকিতে উঠে পড়লেন। মাস্টারমশাই, শুনতে পাচ্ছেন নাকি? দরজাটা খুলুন, সানি এসেছি। বেচু চা দিয়ে নিজের কাজে চলে গেল। রঞ্জনবাবু চা খেয়ে হাঁটতে বেরোলেন। গ্রাম দেখতে তার ভালোই লাগে। চারদিকে শস্য ক্ষেত, খামার, খাল, বিল, পুকুর, মাটির ঘর, ধানের গোলা, এসব দেখে চোখ জুড়িয়ে যায়। ডাকঘর মেরামত করার লোকেরও খোঁজ পেয়ে গেলেন। বললেন, সরকার এই মুহূর্তে লোক দিতে অপারগ, তাই আমার উপর নির্দেশ আছে আগামী 1 সপ্তাহের মধ্যেই সমস্ত কাজকর্ম করিয়ে নিয়ে ডাকঘরটিকে চালু করতে হবে। তোমরা কাল থেকে কাজে লেগে পড়ো। কিন্তু ডাকঘরের নাম শুনে তারা কেউ কাজ করতে রাজি হলো না। একজন বললেন, ওই ডাকঘর সারতে গেলেই ভূতে ঘাড় মোটকে খাবে বাবু, বেঘরে পড়ানটা কে আর দিতে চাইবে কন? রঞ্জনবাবু পড়লেন মহা ফাঁপড়ে। সবাই এখানে ডাকঘরের ভূতের ভয়ে কাঁটা হয়ে আছে, কেউ কাজে হাত দিতে চাইছে না। অগত্যা বাইরে থেকে লোক আনার সিদ্ধান্ত নিলেন। তবে তার আগে গ্রামবাসীদের ভয় তাড়াতে হবে। তাদের ধারণা ভুল কি ঠিক চাক্ষুষ প্রত্যক্ষ না করা পর্যন্ত তা বোঝা যাবে না। গত রাতের অস্বাভাবিক ঘটনাগুলোর ব্যাখ্যা জানাটাও জরুরি ছিল। ঘরে ফিরে জলখাবার খেয়ে ভালো করে খোঁজ খবর করার জন্য শ্রীধর বাবুর কাছেই গেলেন। শ্রীধরবাবু সব শুনে চিন্তিত হয়ে বললেন, তবে তো আপনাকে সাবধানে থাকতে হবে মাস্টার মশাই। আমি অন্য লোকের ব্যবস্থা করবো ক্ষণে, আপনি চিন্তা করবেন না। তবে ডাকঘরটা দিনকে দিন একটা বিভীষিকার জায়গা হয়ে দাঁড়াচ্ছে দেখছি। হ্যাঁ, এরকম চলতে থাকলে তো পোস্ট অফিস খোলাই মুশকিল হয়ে যাবে। কিন্তু কি রহস্য সেটা তো আগে বলুন, কেন এমন হচ্ছে? আপনার কি ধারণা? এর থেকে পরিত্রাণের উপায় তো বের করতে হবে। এত বড় একটা বর্ধিষ্ণু গ্রামে পোস্ট অফিস থাকাটা তো একান্ত জরুরি। আপনি যা যা জানেন বলুন আমাকে। গতকাল তো বেশি কথাই হলো না। সে এক লম্বা ইতিহাস। অনেক বছর আগে পলাশডিহি পোস্ট অফিসের বেশ নাম ডাক ছিল। তখন অবশ্য গ্রাম হয়তো উন্নত হয়নি, কিন্তু পোস্ট অফিসের কাজকর্ম ভালোই চলত। রানার এসে প্রতিদিন ডাকবাক্স থেকে চিঠির বোঝা কাঁধে নিয়ে ছুটে যেত দিক দিগন্তে। পোস্টমাস্টার নিজেও করিতকর্মা মানুষ ছিলেন। মাস্টার মশাইয়ের কাজে সাহায্য করার জন্য আরও একজন কর্মচারী ছিল। আপনি তো ইয়াং জেনারেশন মশাই, তাই তখনও আপনি চাকরিতে ঢোকেননি বলেই আমার ধারণা। তাই এ ঘটনা আপনার কানে না আসাই স্বাভাবিক। হ্যাঁ, আমি সবে বছর 2 হলো জয়েন করেছি। তারপর হেড অফিস থেকে নোটিশ এলো। যাই হোক, বাকি ইতিহাসটা বলুন। ঘটনাটা ওই কর্মচারীকে কেন্দ্র করি। তার নাম অবশ্যই এখন আমার মনে নেই। আমি তখন সবে মাত্র পৈতৃক ব্যবসায় ঢুকেছি। বাড়ি ঘর বাবাই দেখাশোনা করতেন। কর্মচারী লোকটি কোয়ার্টারে জায়গা পায়নি, সে আলাদা কুটিরে থাকত। আমার বাবা ব্যবস্থা করে দিয়েছিলেন। সে যাই হোক, কর্মচারীটি কাজকর্মে দক্ষ হলেও তার ব্যক্তিগত জীবনে সে খুব একটা ভালো মানুষ ছিল না। প্রায় তার কাছে একটা লোক আসতো, বাইরে থেকে গালিগালাজ করে হুমকি দিয়ে যেত। হুমকি চিঠিও আসতো। অনেক সময় দরজায় লাথি কষিয়ে যাচ্ছে তাই ভাবে অপমান করত। কথাবার্তা শুনে মনে হতো বৈষয়িক ব্যাপার নিয়ে বচসা চলছে। কর্মচারীটি নিজেও কিছু কম ছিল না। কখনো জানলা দিয়ে তো কখনো রাস্তায় বেরিয়ে ঝগড়াঝাটি করতেন।
অনেক সময় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যেত ব্যাপারটা। মাস্টার মশাই দুজনকেই শান্ত করার চেষ্টা করতেন, কিন্তু কোনো লাভ হতো না। যাই হোক, এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন খেয়াল করলাম লোকটি আর আসছে না। কয়েকদিন ধরে কর্মচারীটির মধ্যেও পরিবর্তন লক্ষ্য করেছিলাম। একেবারে চুপচাপ আর শান্ত হয়ে গেছিল, মনে শান্তি ছিল না। ওদিকে কর্মচারীটির মধ্যে একটা নিশ্চিন্ত ভাব দেখে পোস্টমাস্টারের সন্দেহ হলো। আমাদেরও খটকা লাগছিল। বেশ টের পেলাম কোনো একটা অঘটন ঘটে গেছে। এক রাতে ওই কর্মচারীটিকে ডাকঘরের ভিতর মৃত অবস্থায় পাওয়া যায়। সে কি বিভৎস দৃশ্য! খবর পেয়ে ছুটে গিয়ে দেখি ডাকঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে আছে ওই কর্মচারী ভদ্রলোকটি। মণিবিহীন চোখ দুটো বিস্ফারিত হয়ে ঠেলে বেরিয়ে এসেছে, গলায় ধারালো দাঁতের দাগে ভর্তি, লম্বা চেরা অংশটুকু কেটে ঝুলে পড়েছে, ঠোঁট বিষের মতো নীল হয়ে গেছে, সারা শরীর থেকে কেউ যেন মাংস খুবলে খেয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল এ কোনো মানুষের কাজ নয়। অনেক তত্ত্ব তল্লাশ করে জানা গেল যে লোকটি ওই কর্মচারীর কাছে আসতো সে নাকি সম্পর্কে ওর সৎ ভাই, আর দুজনের মধ্যে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ ছিল। লোকটিকে কয়েক সপ্তাহ আগেই নাকি তার নিজের ঘরের বিছানায় গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তে শরীরের কোনো স্থানে বা কাটা মাথায় কারো কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। ঘরের মেঝেতে পায়ের ছাপও ছিল না। হত্যাকারী সব প্রমাণ লোপাট করে দিলেও একটা ভুল করে ফেলেছিল। ধস্তাধস্তির সময় কয়েক গাছি মাথার চুল ভিকটিমের হাতের মুঠোয় রয়ে গেছিল, আর সেই চুলের সূত্র ধরে পুলিশ যেদিন পলাশডিহিতে এসে হাজির হলো তার কয়েক ঘন্টা আগেই ওই কর্মচারী লোকটিকে তার কুটিরে মৃত অবস্থায় পাওয়া যায়। অর্থাৎ পুলিশ এসে পৌঁছানোর আগেই অশরীরী আত্মা এসে প্রতিশোধ নিয়ে গেল। আর তারপর থেকেই শুরু হয়ে গেল ডাকঘরে ভূতের উপদ্রব। ডাকবাক্সে রোজ ওই কর্মচারীর নামে একটা করে হুমকি চিঠি দিয়ে যায় তার মৃত সৎ ভাই। পত্র প্রেরক গ্রাহক দুজনেই মৃত। পত্র প্রেরকের অতৃপ্ত আত্মাকেই আমি বন্ধ ডাকঘরের দরজায় মিলিয়ে যেতে দেখেছি। ডাকবাক্সে হুমকি চিঠি ফেলে বিশ্রী হাসি হাসতে দেখেছি। ডাকঘর থেকে প্রতি রাতে ধস্তাধস্তির শব্দ, অট্টহাসি আর ওই কর্মচারীর করুণ আর্তনাদ শোনা যায়। এমনকি ভর দুপুরেও যখন রাস্তা শুনশান খালি থাকে তখনও ওই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। আমি যে কি নিয়ে বেঁচে আছি তা আমি নিজেই জানি। বাবা গত হবার পর থেকে আমাকে একাই সব দিকে সামাল দিতে হয়, তার উপরেই ভৌতিক উপদ্রব। পোস্টমাস্টার ওই ডাকঘরে শান্তি সস্তায়নের ব্যবস্থা করেছিলেন। তান্ত্রিক ডেকে যজ্ঞ পুজো পাঠ কিছুই বাদ দেননি। আমরাও নানানভাবে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু করা গেল না। আত্মার উৎপাত ক্রমশ বাড়তেই লাগলো। ডাকবাক্সে কেউ চিঠি ফেলতে গেলেই ভিতর থেকে একটা কালো হাত বেরিয়ে এসে তাদের হাত চেপে ধরত। রানার ভয়ে ডাকবাক্স থেকে চিঠি নিতে আসা বন্ধ করে দিল। তার সাথেও ভৌতিক কাণ্ড ঘটে গেছিল। পোস্ট অফিসের কাজকর্ম শিখেই উঠল। নতুন কর্মচারী এলেও বেশি দিন টিকে থাকতে পারল না। পোস্টমাস্টার কর্মচারী দুজনের ওপরেই যখন তখন আক্রমণ চালাতো। ওদের এখান থেকে তাড়াবার জন্য নানানভাবে ভয় দেখাতো। পোস্ট অফিসে জমানো টাকা সব তুলে নিয়ে যাতায়াত বন্ধ করে দিল গ্রামবাসীরা। পোস্টমাস্টার ও কর্মচারীরা ভয়ে ডাকঘর বন্ধ করে পালিয়ে গেলেন। ব্যাস, তারপর থেকে বন্ধ অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রঞ্জনবাবু স্তম্ভিত হয়ে গেলেন শ্রীধরবাবুর কথা শুনে। ভয়ার্ত কণ্ঠে বললেন, সত্যি এমনও ঘটে? এই যে ভয়ানক কাহিনী শোনালেন শ্রীধরবাবু, আমার তো তাহলে পুরোটাই পণ্ডশ্রম হবে। বাইরের মিস্ত্রি এনে বেশি পয়সা দিয়ে এই ডাকঘর খুলে মেরামত করলেও অফিসের কাজকর্ম চালু করতে পারবো কি না সন্দেহ আছে। এখন তবে উপায় কি বলুন? অথচ ওপরওয়ালার নির্দেশ আমি অমান্য করি কি করে? আমার মান সম্মান, চাকরি সবকিছু নিয়ে তো টানাটানি পড়ে যাবে। আমি ভীতু কাপুরুষ প্রমাণিত হব।
তাছাড়া গ্রামবাসী এবং অন্যান্য সকলের সুবিধার্থে পোস্ট অফিস খোলা একান্ত প্রয়োজন। শ্রীধরবাবুও ভাবনায় পড়ে গেলেন। তবে রঞ্জনবাবু হাল ছাড়ার পাত্র ছিলেন না। ভূত প্রেত যাই হোক না কেন, সমস্যার সমাধান তাকেই করতে হবে, এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। নিজের ঘরে ফিরে বিষণ্ণ মনে শ্রীধরবাবুর কাছ থেকে শোনা সেই ডাকঘরের অতীতের ইতিহাস নিয়েই ভাবছিলেন। ঘটনাটা যেমন ভয়ঙ্কর তেমনই মর্মান্তিক। বিষয় সম্পত্তি নিয়ে সহোদরের সাথেই আকচি হয়, আর এ তো সৎ ভাই। তবে ডাকঘরের অতীত সত্যি ভয়াবহ। ডাকবাক্সটার দিকে তাকিয়ে দিনের বেলাতেও গায়ে কাঁটা দিল তার। কি করে মানুষের মন থেকে ভয় দূর করে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তা নিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন রঞ্জনবাবু। দিনের বেলাটা যেমন তেমন করে কেটে গেল, কিন্তু সন্ধে হতেই হঠাৎ করে ভয়ঙ্কর উৎপাত শুরু হয়ে গেল। রোজই এখন বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে লম্ফর আলোয় সরাত করে একটা দীর্ঘ ছায়াকে দেওয়ালের এদিক থেকে ওদিকে সরে যেতে দেখলেন। হঠাৎ কেউ যেন বিশ্রী হাসি হেসে উঠল, আর তারপরেই তার করুণ আর্তনাদ শুনতে পেলেন। কেউ ফ্যাস ফ্যাস করে বলল, চলে যা, চলে যা এখান থেকে। ওই ডাকঘর তোরা খুলতে পারবি না। ভালো চাস তো এখান থেকে চলে যা, নইলে ঘাড় মোটকে রক্ত চুষে খেয়ে নেব। শব্দটা কখনো ঘরের বাইরে থেকে আসছে, আবার কখনো মনে হচ্ছে ঘরের ভিতরেই কেউ আছে, অথচ কাউকে দেখা গেল না। মাঝরাতে ফের ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুম ভেঙে গেল তার। জানলায় দেখা গেল ডাকবাক্সের ডালা খুলে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে চিঠি হাতে। এমন সময় ক্যাঁচ কোঁচ শব্দ করে ডাকঘরের দরজাটাও খুলে গেল। তারপর একটা হাড় হিম করা দৃশ্য দেখে রঞ্জনবাবু কুলকুল করে ঘামতে শুরু করলেন। হঠাৎ দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। রঞ্জনবাবু স্তম্ভিত হয়ে দেখলেন একজন ছোড়া বের করে আরেকজনের গলার কাছে চেপে ধরে ডাকঘরের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে রঞ্জনবাবু সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে ছুটে গেলেন ডাকঘরের দিকে। কিন্তু গিয়ে দেখলেন কোথায় কি, সব ভোঁ ভোঁ। আশ্চর্য হয়ে গেলেন তিনি। পরদিন বেচু এলে রঞ্জনবাবু তাঁর সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন। বেচু ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, এগে আমার মনে হয় শ্রীধরবাবুর বাড়িতে এমন কিছু একটা রয়ে গেছে মাস্টারবাবু, যেটা নেবার জন্যই ডাকঘরের পিতাতারা আপনার ভয় দেখায়। হয়তো আপনারও ঘরেই ওর কোনো পছন্দের জিনিস পড়ে আছে। বাবুর কাছে গল্প শুনেছি, তখন যে ডাকবাবু এখানে বাস করতেন, মাঝে মাঝে তার সাথে তাস পিটোতে আসতেন তো ওই কর্মচারী বাবুটি। আর তাদের নিয়ম হলো তারা যদি কোথাও কিছু রেখে আসে তাহলে মৃত্যুর পরেও তার টানে সেখানে ফিরে আসে। সেই জিনিস নেবার জন্যই সে আবার আসেনি তো। অবশ্য কথাটা কয়দিন ধরে আমার মনে হচ্ছিল, কিন্তু বাবুরে বলতে সাহস হয়নি, বলে বিশ্বাস করতে নেকো, উল্টো ধমক খেতাম। কিন্তু প্রেতাতা তো দুজন। যে ডাকবাক্সে রোজ চিঠি ফেলে যায় সে তো কর্মচারীর সৎ ভাই। শ্রীধরবাবুর বাড়িতে ঢুকেছে বলে তো শুনিনি। ঝগড়াঝাটি তো ঘরের জানলা দিয়ে হতো শুনেছি। হাতাহাতি মারামারিও নাকি বাড়ির বাইরেই হতো। শ্রীধরবাবু তো তেমন কথাই আমায় জানিয়েছিলেন। একে কথা ও হলো গিয়ে ডাকবাক্সের ভূত, ও ওখানে ঘোরাফেরা করে। আপনার ঘরে এসে যে ভয় দেখায় সে হলো গিয়ে কর্মচারীর আত্মা। এ বাড়িতে তিনি আসা যাওয়া করতেন। বেচুর কথা শুনে ওই পরিস্থিতিতেও হেসে ফেললেন রঞ্জনবাবু। হাসতে হাসতে বললেন, বলিস কি রে হতভাগা, তুই কি বলতে চাস ডাকবাক্সের ভূতটা ভালো ভূত আর ডাকঘরের ভূতটা খারাপ? তুই কি আমায় ছেলে ভোলানো গপ্প শোনাচ্ছিস নাকি? যা যা যা, এখন বিদেয় হয় এখান থেকে। বেচু কাঁচুমাচু মুখ করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। রঞ্জনবাবু ডেকে বললেন, শোন হতভাগা,
আমি আগামীকাল খুব ভোরে একটু দক্ষিণ পাড়ায় যাব, বুঝলি? ওদিকে আমার এক আত্মীয় থাকে, একটু দেখা করে আসি। এরপর পোস্ট অফিসে কাজকর্ম চালু হয়ে গেলে আবার কবে যাবার সুযোগ পাবো তা তো বলা মুশকিল। তবে দুপুরের মধ্যেই চলে আসবো। তারপর তুই আর আমি দুজনে মিলে ঘরটা খুঁজে দেখব, বুঝলি? কথাটা যেন পাঁচকান না হয়। এগে তা কখনো হবে না বাবু। বেচু নিজের কাজে চলে গেল। শীতের বেলা নরম রোদে রঞ্জনবাবু আবার একটু গ্রাম প্রদক্ষিণ করতে বেরোলেন। অনেকের সাথেই কথাবার্তা হলো। গায়ের মাতব্বর মোহনচন্দ্র বড়াল পলাশডিহির অতীতের ইতিহাস শোনালেন। তারপর আক্ষেপ করে বললেন, এমন সুন্দর গ্রাম আমাদের তিল তিল করে গড়ে তুলেছি আমরা সকলে। অনেক উন্নতিও হয়েছে, কিন্তু কোত্থেকে এক ভৌতিক উপদ্রব শুরু হলো গ্রামের ডাকঘরে। মানুষের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলছে। আশেপাশে অনেকেই আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যাবার কথা বলছে। ভয়ে কেউ রাতের বেলা ডাকঘরের ছায়াও মারায় না, ভর দুপুরেও ভয়ে থাকে। এটা একটা বিহিত করুন রঞ্জনবাবু, আমার আস্থা আছে আপনার ওপর। রঞ্জনবাবু মোহনবাবুকে আশ্বস্ত করে ফিরে এলেন। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। পরদিন ভোর ভোর বেরিয়ে পড়ার কথা আছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন তিনি। বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। এমন সময় কারোর ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দে চমকে উঠলেন রঞ্জনবাবু। কেউ বুঝি তার মুখের ওপর ঝুঁকে পড়েছে। কিন্তু কি ঠান্ডা সেই নিঃশ্বাস! একটা বরফ শীতল ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলেন তিনি গলার কাছে, যা কোনো মানুষের হতে পারে না। তিনি চোখ খোলার সাথে সাথেই ঘরের অন্ধকার কোণে মিলিয়ে গেল সেটা। সঙ্গে সঙ্গে টর্চ জ্বালিয়ে সেদিকে ছুটে গেলেন, কিন্তু কারোর সন্ধান পেলেন না। ডাকঘরের প্রেতাত্মা তাঁর গলা টিপে মারতে এসেছে? কথাটা ভাবতেই তিনি আঁতকে উঠলেন। দেওয়ালে নিজের ছায়া দেখেও যেন ভয় হচ্ছে। পরের দিন খুব ভোরে উঠে তিনি দক্ষিণ পাড়ার দিকে রওনা দিলেন। রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতা তাকে রীতিমতো ভাবিয়ে তুলেছিল। হঠাৎ মাঝপথে তাঁর পা দুটো আপনা থেকে ঘুরে গেল অন্য এক পথের দিকে। তার ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি খেলা করছে। ডাকঘরের ভূত তাড়াবার উপায় যে সেদিকেই আছে। নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়। কাজ সেরে সন্ধ্যের মুখে ফিরে গেলেন পলাশডিহির ডাকঘরের কোয়ার্টারে তিনি। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। খাওয়া দাওয়ার পর বেচুকে বাড়ি যেতে দিলেন না, তার সাথেই থেকে যেতে বললেন। রঞ্জনবাবু আর বেচু দুজনের কারোর চোখেই ঘুম নেই। লম্ফে তেল ভরা হয়নি। অন্ধকারে শুয়েছিল দুজনে। একটা রাতচড়া পাখি কর্কশ শব্দ করে ডানা ঝাপটে উড়ে চলে গেল। ঢং ঢং করে রাত 2টোর ঘণ্টা বাজল। মরা চাঁদের ক্ষীণ আলো ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছে। এমন সময় একটা আবছা ছায়ামূর্তিকে জানলার পাশ থেকে এগিয়ে আসতে দেখা গেল। সে কি বিভৎস ভয়ঙ্কর তার মুখের চেহারা! হাত পায়ের নখ যেমন তীক্ষ্ণ তেমন লম্বা, কদর্য চেহারা। একটা অদ্ভুতুড়ে অপার্থিব কণ্ঠ ভেসে এলো। বলেছিলাম না এখান থেকে চলে যেতে, তুই শুনলি না তো? এবার মর তবে। বলতে বলতে দুটো কুৎসিত রোমশ হাত এগিয়ে এলো রঞ্জনবাবুর গলা লক্ষ্য করে। ওদিকে ডাকবাক্সের সামনে দাঁড়িয়ে থাকা অপর ছায়ামূর্তিটি ডাকঘরের দিকে অদৃশ্য হতেই একটা কান ফাটানো আর্তনাদ ভেসে এলো। বেচু রঞ্জনবাবুর খাটের নিচে মাদুর বিছিয়ে শুয়েছিল।
সে ততক্ষণে অভিনব কায়দায় আগন্তুকের পায়ের সাথে নিজের পা লটকে দিয়ে তাকে মেঝেতে ধরাশায়ী করে ফেলল। লোকটা মুখ থুবড়ে মেঝেতে পড়তেই মুহূর্তের মধ্যে ঘরের চার কোণ থেকে পিস্তল হাতে 4 জন ইউনিফর্ম পরা সশস্ত্র পুলিশ বাহিনী আগন্তুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগে এক মুহূর্তে সম্পূর্ণ ঘটনাটা ঘটল। আর সঙ্গে সঙ্গে এক লাফে বিছানা থেকে নেমে আগন্তুকের মুখের মুখোশটা টান মেরে খুলে দিলেন স্বয়ং রঞ্জনবাবু, ওরফে গোয়েন্দা বিভাগের প্রধান ভারপ্রাপ্ত অফিসার মিস্টার রঞ্জন ভৌমিক। তারপর বুকের কাছে পিস্তল ঠেকিয়ে বলে উঠলেন, আপনার খেল খতম গ্যাং লিডার বিরজু প্রসাদ সিংজি। আপনার গোটা দলটাই ধরা পড়ে গেছে, আপনার আর কিচ্ছু করার নেই। হেডকোয়ার্টার থেকে আমাকে পাঠানো হয়েছে ড্রাগ পাচার আর চোরা চালানের বিরাট র্যাকেটকে ধরার জন্য। বিভিন্ন সূত্র থেকে বহুদিন ধরেই খবর পেয়েছি, কিন্তু দলের মধ্যে থেকে কয়েকজনকে 2-1বার ধরলেও কোনোভাবে আসল লোককে ট্রেস করা যাচ্ছিল না। পুলিশ ডিপার্টমেন্টে তো আর আপনাদের গুপ্তচরের অভাব নেই, ফলে খবর পেয়ে পাততাড়ি গুটিয়ে পালাতে আপনাদের এবং দলের বাকিদের কারোর কোনো অসুবিধা হতো না। রাতের অন্ধকারে নানান রকম অসামাজিক কার্যকলাপ, যেমন মাদকদ্রব্য পাচার, চোরাচালান, সোনার বিস্কুট, মূল্যবান মূর্তি, এসব পাচার, ব্ল্যাক মার্কেট কোনোটাই আপনারা বাদ রাখেননি দেখছি। বিরজু প্রসাদ থতমত খেয়ে যায়। পোস্টমাস্টার রঞ্জনবাবু যে আদৌ পোস্টমাস্টার নন সেটা ভাবতেই পারেনি সে। বেচুর দিকে কটমট করে তাকে বলল, निमक हराम, मेरा नमक खाया और मेरी ही पीठ में छोड़ा खपा। বেচু দন্ত বিকশিত করে বলল, একে বাবু, বাজারে তোলা দিতে পারেনি বলে আপনার লোক এসে যখন আমার মায়ের সামনে বাবাকে হত্যা করে মারলো, আমার মাকে বেধবা বানিয়ে দিল, তখন আমার কম বয়স, তাই কিছু করতে পারিনি। আপনি আমার মায়ের মুখ বন্ধ করতেই আমাকে নিজের কাজে লাগাই দিলেন। হ্যাঁ, কিন্তু ওই দিন ফোন করেছিল, একদিন আপনাকে ধৈর্য দেব, প্রতিশোধ দেব। আজ আমার সেই প্রতিজ্ঞা পূরণের সুযোগ এসে, সকলের ভালোর জন্যই আমি সব করতে রাজি আছি। বেচুকে পুরস্কৃত করার ব্যবস্থা আমি করব। ও না থাকলে কাজটা এত সহজ হতো না। ও প্রথম থেকে সরাসরি কিছু না বললেও আকার ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে, যার ফলে হাতে নাতে প্রমাণ পেয়েছি। এই ঘর থেকে প্রেতাত্মা তার কোনো প্রিয় জিনিস নিতে আসে। বেচুর এই কথার সূত্র ধরেই আমি আরও অনেক বড় চক্রান্তের গন্ধ পাই। এখন প্রশ্ন ওঠে, কে এই বিরজু প্রসাদ সিং? আপনারা দেখে নিন ভালো করে। গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছিল ডাকঘরের কোয়ার্টারে। রঞ্জনবাবু তাদের দিকে ফিরেই কথাটা বললেন। অনেকক্ষণ ধরে গ্রামবাসীরা পুলিশের ঘোড়াটোপের মধ্যে থাকা ওই বিরজু প্রসাদকে দেখতে উঁকি ঝুঁকি মারছিল। রঞ্জনবাবু ভিড় সরিয়ে সরিয়ে বিরজুর পিঠে বন্দুকের নল ঠেকিয়ে তার মুখের কাছে আলো ফেলে দেখালেন। গ্রামবাসীরা চমকে উঠল। পুলিশের গোয়েন্দা দপ্তরের বিভাগীয় প্রধান হিসেবে যুক্ত রঞ্জনবাবুর ওপরেই গ্যাংটিকে ধরার দায়িত্ব বর্তায়। বয়সে তরুণ হলেও পরপর বেশ কয়েকটা বড় কেসে ইতিমধ্যেই তার সুনাম ছড়িয়ে পড়েছে। পুলিশ যে দলের সর্দারকে খুঁজে বেড়াচ্ছে সে খবর গ্যাং লিডারের কানে অনেকদিন আগেই পৌঁছে গেছিল। আর গ্যাং লিডার বিরজু প্রসাদ সিংয়ের আসল নাম শ্রীধর কাঞ্জিলাল, অর্থাৎ ডাকঘরের কোয়ার্টারের মালিক শ্রীধরবাবু। শেষে বাধ্য হয়ে বিরজু প্রসাদের ছদ্মবেশ ছেড়ে নিজের পলাশডিহির বাড়িতেই চোরা কারবার খুলে বসেন। ডাকঘর ছিল তার চোরা কারবারের মূল কেন্দ্র। লোক লাগিয়ে গ্রামের ডাকঘরে ভৌতিক উপদ্রব ঘটিয়ে মানুষকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা চালিয়ে গেছেন। তিনি পোস্টমাস্টার, কর্মচারী ও তার সৎ ভাইকে নিয়ে মন গড়া এক কাহিনী তৈরি করে গ্রামবাসীদের মনে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিলেন একটা ভয়। আর সেই কাহিনী এমনভাবেই ছড়িয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত এই ডাকঘর বন্ধ হয়ে যায়। আগের পোস্টমাস্টারকেও একই উপায়ে ভয় দেখিয়ে তাড়িয়েছিলেন তিনি। সবটাই ছিল ছায়াবাজি এবং ছদ্মবেশের খেলা। ডাকবাক্স বা ডাকঘর কোনো অশরীরীর আখড়া নয়, শ্রীধরবাবুর চোরা কারবারের প্রধান কেন্দ্রস্থল। গ্রামের মাতব্বর বড়ালবাবু পর্যন্ত শ্রীধরবাবুর কার্যকলাপ টের পাননি। রঞ্জনবাবু তাঁর ঘরের ফাঁপা দেওয়াল আর মাটির নিচে থাকা গুপ্তকক্ষের সন্ধান পেয়ে গেছিলেন
প্রথম দিন এসে সেখান থেকে উঠে এসে লোডশেডিংয়ের সময় লম্ফের মৃদু আলোয় ছদ্মবেশে ভৌতিক ছায়াবাজি দেখিয়ে ভয় প্রদর্শন করতে শ্রীধরবাবুর দলের গুন্ডাদের কোনো রকম সমস্যা হয়নি। রঞ্জনবাবু সব জেনে বুঝেই প্রথম কয়েকদিন সত্যিকারের ভয় পাবার অভিনয় করেছিলেন। তিনি নিজেও বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে খবর সংগ্রহ করার জন্য আশেপাশের গ্রামগুলিতে হানা দিতেন। তারপর তত্ত্ব তল্লাশি চালিয়ে একদিন পলাশডিহিতে এসে হাজির হন। সেখানকার ডাকঘরকে কেন্দ্র করে লোকমুখে ভৌতিক কাহিনী শুনে তার সন্দেহ হয়। তারপরেই তিনি ডাক বিভাগের হেড অফিসে যোগাযোগ করেন, একটা জরুরি মিটিং বসান। সরকারি অর্ডার বের করে পোস্ট মাস্টার সেজে পলাশডিহি যাবার নিখুঁত পরিকল্পনা করেছিলেন। শ্রীধরবাবুর চোখে ধুলো দিয়ে কলকাতা যাবার জন্যই দক্ষিণপাড়া যাবার পরিকল্পনা করেছিলেন। সেখানে গিয়ে সমস্ত ব্যবস্থা করে ফোর্স নিয়ে পলাশডিহিতে ফিরে আসেন। ডাকবাক্সের ভূতও ধরা পড়েছে ডাকঘরের সামনে। ভৌতিক সাজ সেজে প্রতি রাতে ডাকবাক্সে হুমকির চিঠি ফেলে তাকে ডাকঘরের কাছে অদৃশ্য হবার নাটক করতে হতো। রাত হলে প্রায় দিনই এখানে লোডশেডিং হয়ে যায়। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ডাকঘরের সামনে হুবহু দরজার মতো দেখতে একটা কালো পর্দা টাঙিয়ে অদৃশ্য হওয়ার ব্যবস্থা করা হতো। তবে গ্রামবাসীদের চোখে ধুলো দিতে পারলেও দুঁদে গোয়েন্দা রঞ্জন ভৌমিকের চোখকে ফাঁকি দেওয়া আর সম্ভব হয়নি। তাছাড়া বেচুর সহযোগিতাও ছিল। নতুন পোস্টমাস্টারের সাহস দেখে বেচু ঠিক করে ফেলেছিল তার সাহায্যেই শ্রীধর বাবুকে পুলিশে ধরিয়ে দেবে। অবশ্য তখন বেচু নিজেও রঞ্জনবাবুর আসল পরিচয় জানত না। যাই হোক, এতদিনে গ্যাংটি ধরা সম্ভব হল। বেসুরো বুকের জ্বালা জোড়ল। ডাকঘর থেকে প্রচুর চোরাই মাল, অস্ত্রশস্ত্র, সোনাদানা, মূল্যবান পাথর, মূর্তি ইত্যাদি আরও অনেক কিছু উদ্ধার করা হয়েছে। রঞ্জনবাবু মানুষের মন থেকে ভয় দূর করে পলাশডিহি ডাকঘরটিকে আবার চালু করে দিয়ে গেলেন। তাঁর উদ্যোগে ডাকঘরটিকে মেরামত করা হল। নতুন পোস্টমাস্টার এসে গেলেন কিছুদিনের মধ্যেই। উদ্ধার হওয়া সোনাদানা গ্রামের উন্নতিকল্পে হত দরিদ্র আর অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন রঞ্জনবাবু। পলাশডিহির আতঙ্ক ঘুচে গিয়ে মানুষের মনে আনন্দ ফিরে এলো। শুনলেন পোস্টমাস্টারের বিপদ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি আমাদের নিবেদনের আজকের এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে কমেন্ট করেছিলেন নলবনা গ্রাম থেকে গৌতম আহির, বালুরঘাট থেকে রিপন সরকার, দক্ষিণ 24 পরগনার বুড়ুল থেকে শিপড়া, উত্তর 24 পরগনার উত্তর আবজানগর থেকে আরাবুল মোল্লা, চন্দনপুর পোটরা হরিপাল হুগলি থেকে শুভঙ্কর ঘড়ুই, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, কৃষ্ণনগর দোগাছি থেকে রিপন বিশ্বাস, শোভাবাজার থেকে গায়ত্রী, হাওড়া শ্যামপুর থেকে রাকেশ হাজরা, স্কটল্যান্ড থেকে স্বরূপ দত্ত রয়, হাওড়া ডোমজুর থেকে মুন্না মল্লিক, বোলপুর শান্তিনিকেতন থেকে কাফি খন্দেকার, হাওড়া ঘুষুড়ি থেকে প্রদীপ মণ্ডল, রাজস্থানের কোটা থেকে সালমান, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং ব্যারাকপুর থেকে ব্রততী বোস। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আচ্ছা, আপনি কি আমাদের আরও দুটি চ্যানেল পিশাচ পর্ব অডিও স্টোরি এবং অল ডে সাসপেন্স সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন আর দেরি কিসের? নিয়মিত ভৌতিক গল্প শুনতে আমাদের 3টি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।